ভারতবর্ষের বীর সন্তান স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বোস, যিনি মাত্র 18 বছর বয়সে শহীদ হয়েছিলেন, তাকে সম্মান জানাতে এই গান লিখেছিলেন কবি পীতাম্বর দাস। তারিখের দিকে একবার তাকানো যাক। সময়টা 1908 সালের 11ই অগস্টের সকালবেলা। ঝকঝকে চেহারায়, হাসি মুখে, শ্রীমদ্ ভগবদ গীতা হাতে নিয়ে অল্প বয়সী একটি ছেলে দৃপ্ত ভঙ্গিতে ফাঁসির মঞ্চে উঠে এল। ফাঁসির মঞ্চে জল্লাদ লিভার ধরে টান মারার সময় সে একবার চিৎকার করে উঠল, বন্দে মাতরম। তার এই বজ্র নির্ঘোষ জেলের দেওয়ালে দেওয়ালে যেন ধ্বনিত হয়ে উঠল। আসলে ইংরেজরা যে আওয়াজ দাবিয়ে রাখার চেষ্টা করেছিল, সেই আওয়াজ তখন স্বাধীনতার বীজ মন্ত্র হয়ে সারা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। কে ছিলেন এই বিপ্লবী ক্ষুদিরাম বোস? ইংরেজ শাসনকে ঠিক কিভাবে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি, আর কি এমন করেছিলেন যাতে ইংরেজরা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? আসুন এক্সপ্লোর করা যাক। সময়টা 1906 সাল, ফেব্রুয়ারি মাস চলছে। বাংলার মেদিনীপুরে সে আমলের বিখ্যাত একটা মেলা দেখতে অনেক লোক ভিড় করেছেন। মেলা যখন বেশ জমে উঠেছে, তখন একটি এই বছর 16 ছোট ছেলেকে দেখা গেল হাতে একগোছা হ্যান্ডবিল নিয়ে মেলার ভিড়ের মধ্যে বিলি করছে। এই সমস্ত হ্যান্ডবিলে লেখা ছিল সোনার বাংলা আর বন্দে মাতরম স্লোগান। সে সময় এই বন্দে মাতরম স্লোগান ইংরেজ শাসকদের চোখে দেশদ্রোহিতা বলে বিবেচিত হতো। এই ছেলেটি আর কেউ নন, স্বয়ং ক্ষুদিরাম বোস। ইংরেজ পুলিশ সেবার তাকে গ্রেপ্তার করে মামলা রুজু করে দিলেও তার বয়স কম হওয়ার জন্য আদালত শেষ পর্যন্ত মুক্তি দিয়ে দেয়। ক্ষুদিরাম বোসের জন্ম হয়েছিল 1889 সালের 3রা ডিসেম্বর হাবিবপুর নামে ছোট্ট একটা গ্রামে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই সময়টাকে অগ্নিযুগ বলা হয়। একদিকে তখন ইংরেজদের সামাজিক অর্থনৈতিক শোষণ, ব্রিটিশ পুলিশের নিষ্ঠুরতা, আর অন্যদিকে স্বাধীনতার বীর সেনানীদের বিরুদ্ধে কঠোর সমস্ত পদক্ষেপ। এসব এতদিনের যে জমে থাকা আগুন, তাতে আসলে আরো ইন্ধন জোগাল। ভারতবর্ষের ইতিহাসের ঠিক এই সময় ক্ষুদিরাম বোস স্বাধীনতা সংগ্রামে এসে যোগ দেন। আর ঠিক এই সময় ক্যালকাটায় চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ছিলেন ডগলাস এইচ কিংসফোর্ড সাহেব। একেবারে সামান্য সামান্য অপরাধেও ভারতীয় বিপ্লবীদের কঠিন শাস্তি দিতেন তিনি। একবার এমনই একটা ঘটনায় কিংসফোর্ড বিপ্লবীদের টার্গেট হয়ে ওঠেন। আসলে কি হয়েছিল, আদালতের সামনে কিছু স্বদেশী নেতারা একজোট হয়ে সে সময় সভা করছে। সরকারি আদেশে পুলিশ তাদের উপর নির্মমভাবে প্রহার করতে শুরু করে দেয়। সুশীল সেন নামের বছর 15-র একটি ছেলে পুলিশের এই অত্যাচারের প্রতিবাদ করলে কিংসফোর্ড তাকে 15 বার চাবুক মারার নির্দেশ দেন। পুলিশ সুশীলের জামা খুলিয়ে নির্দয়ভাবে তাকে চাবুক মারতে থাকে, আর সুশীলও চাবুকের প্রত্যেকটা আঘাতের সঙ্গে সঙ্গে বন্দে মাতরম বলে ধ্বনি দিতে থাকেন।
এই ঘটনাটা খবরের কাগজের মাধ্যমে সারা দেশে একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়ে। আর কিংসফোর্ডের এই অত্যাচারের খবর সাধারণ মানুষের মধ্যে তার প্রতি চূড়ান্ত আক্রোশের জন্ম দেয়। ব্রিটিশ কর্তারা সাধারণ মানুষের এই আক্রোশের কথা বুঝতে পেরেছিলেন, আর তাই তারা খুব তাড়াতাড়ি কিংসফোর্ডকে মুজফ্ফরপুরে ট্রান্সফার করে দেন। তারা ভেবেছিলেন যে কিছুদিন বাদেই মানুষ সব ভুলে যাবে আর সবকিছু আবার আগের মতোই চলতে থাকবে। কিন্তু কিংসফোর্ডের প্রতি বিপ্লবীদের এই আক্রোশ ততদিনে একটা প্রতিশোধের চেহারা নিয়ে ফেলেছে। নিজেদের মধ্যে আলোচনা করে বিপ্লবীরা কিংসফোর্ডকে হত্যা করার পরিকল্পনা ঠিক করে, আর এই কাজের দায়িত্ব তুলে নেন ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি। প্রথমে ঠিক করা হয়েছিল যে কিংসফোর্ডকে তার আদালত চত্বরের মধ্যেই বোমা মেরে হত্যা করা হবে, কিন্তু তাতে একটা মুশকিল ছিল, তাতে আরো অনেক সাধারণ মানুষ আহত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই একটা অন্য উপায় ঠিক করা। ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি দুজনে দুটো আলাদা আলাদা নাম নিয়ে মুজফ্ফরপুরে গিয়ে পৌঁছন। ক্ষুদিরাম বোসের নাম হয় হরেন সরকার আর প্রফুল্ল চাকির নাম হয় দীনেশ রায়। এরা দুজনে মিলে ভালো মতন খোঁজ খবর নেন যে কিংসফোর্ড সাহেব কখন কোন রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই সুযোগটা আসে 1908 সালের 30 এপ্রিল তারিখে। কিংসফোর্ড নিয়মিত যে ক্লাবে যাতায়াত করতেন, রাত প্রায় 8:30 নাগাদ তার গাড়ি সেই ক্লাব থেকে বাইরে বেরিয়ে আসে। ক্ষুদিরাম একেবারে প্রস্তুত হয়েই ছিলেন। কোন রকম দ্বিধা না করে একেবারে বিদ্যুতের গতিতে তিনি কিংসফোর্ডের গাড়িতে বোমা ছুঁড়ে মারেন। ক্ষুদিরামের লক্ষ্য তো একেবারে নির্ভুল ছিল, কিন্তু তার ভাগ্য সেদিন তার সহায় ছিল না। কিংসফোর্ড সেদিন তার গাড়িতে ছিলেনই না। ব্রিটিশ সরকারের এত বড় কোনো পদাধিকারীর উপরে এমন ধরনের বিরাট কোনো প্রাণঘাতী হামলা এর আগে তো কখনো হয়নি। তাই এই ঘটনার সঙ্গে সঙ্গে সরকারের গোটা সিস্টেম তক্ষুনি অ্যালার্ট হয়ে যায়, আর সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায়, বিশেষ করে রেল স্টেশনগুলোতে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়। আক্রমণকারীদের ধরিয়ে বা চিনিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ সরকার 1000 টাকা পুরস্কারের কথাও ঘোষণা করে দেয়। ঘটনার পরের দিন সকালবেলা ক্ষুদিরাম পায়ে হেঁটে 25 মাইল রাস্তা পার হয়ে ওয়েনি নামে একটা রেল স্টেশনে গিয়ে পৌঁছন। কিন্তু সেখানে আগে থেকে দুজন পুলিশ কনস্টেবল মোতায়েন করা হয়েছিল। ক্ষুদিরামকে ওইরকম ঘর্মাক্ত চেহারায়, ক্লান্তভাবে পায়ে গুলোমাখা অবস্থায় দেখে তাদের একটা সন্দেহ হয়। তল্লাশি নিতে শুরু করেন তারা, আর এই তল্লাশি নিতে ক্ষুদিরামের কাছ থেকে নগদ 30 টাকা, দুটো রিভলভার, 37টা কার্তুজ, রেলওয়ের একটা ম্যাপ আর টাইম টেবিল পাওয়া যায়। যথারীতি এরপর যা করা হতো সেই সময়, হাতকড়া পরিয়ে ক্ষুদিরাম বোসকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উডম্যানের কাছে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে এই ঘটনায় ক্ষুদিরামের যিনি সঙ্গী ছিলেন, অর্থাৎ সেই প্রফুল্ল চাকি, তিনি পুলিশের হাতে ধরা পড়ার আগেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে নিয়েছিলেন। ক্ষুদিরাম কিন্তু এই ঘটনার কথা জানতে পারেননি, আর তাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে তিনি এই গোটা ঘটনার দায় নিজে একা কাঁধে নিয়ে নেন। ইংরেজদের সমস্ত সিদ্ধান্ত আগে থেকেই ঠিক করা ছিল, এক্ষেত্রে যা হয়ে থাকে সাধারণত। তাও ওই লোক দেখানোর জন্য 21শে মে আদালতে ক্ষুদিরামের মামলার শুনানি শুরু হয়। আর সবাই যা অনুমান করেছিলেন সেই মতোই 13ই জুন তারিখে ক্ষুদিরাম বোসের মৃত্যুদণ্ড ঘোষণা করে দেওয়া হয়।
দেশের জন্য বলি প্রদত্ত ভারত মায়ের বীর এক সন্তান ফাঁসিতে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিলেন। কিন্তু বিচারক নিজেই অবাক হয়ে গেলেন, কারণ বিচারে মৃত্যুদণ্ডের রায় শোনার পরেও ক্ষুদিরামের মুখে ভয়ের লেশ মাত্র চিহ্ন ছিল না। জাজ সাহেব নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যে মাত্র 18 বছর বয়সের একটি ছেলে সে মৃত্যুদণ্ডের কথা শোনার পরেও এত শান্তভাবে, এত ধীর স্থির কিভাবে থাকতে পারে। জাজ ক্ষুদিরামকে জিজ্ঞেস করলেন, এই রায়ের অর্থ কি আপনি জানেন? ক্ষুদিরাম একটুখানি হেসে উত্তর দিয়েছিলেন, আপনার চেয়ে অনেক ভালোভাবে জানি। জাজ আবার জিজ্ঞেস করলেন, আপনার কি কিছু বলার আছে? ক্ষুদিরাম একটুও ভয় না পেয়ে জাজ সাহেবের চোখে চোখ রেখে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, ওই বোমা তৈরি করার ব্যাপারে আমার কয়েকটা কথা বোঝানোর বাকি রয়ে গেছে। কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ক্ষুদিরাম বোসের উকিল কালিদাস বোস ক্যালকাটা হাইকোর্টে আপিল করেছিলেন। কিন্তু আপিলের সময় ক্ষুদিরাম সবাইকে চমকে দিয়ে বলে বসেন যে তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে পরের বার কিংসফোর্ডকে হত্যা করতে তার আর কোনো ভুল হবে না। জাজ সাহেব হয়তো এই কথা শুনে অনুমান করতে পারেন যে এই ছেলে শুধুমাত্র 18 বছরের বাচ্চা একটি ছেলেই নয়, বরং নতুন যুগের ভাবনায় ভরপুর ভারতের তেজি বিপ্লবী ঘরানার সন্তান, যারা নিজের শক্তিতে স্বাধীনতা ছিনিয়ে নেবে। ক্যালকাটা হাইকোর্টের জাজ সাহেব নিম্ন আদালতের রায় বলবৎ রাখেন আর 11ই অগস্ট 1908 সালে ফাঁসির তারিখ ঠিক করে দেন। শেষ পর্যন্ত সেই দিনটা এসে পড়ে, যে দিনটার জন্য ক্ষুদিরামের মতো বিপ্লবীরা সত্যি বলতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। 11ই অগস্ট সকাল 6টার সময় ক্ষুদিরামকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়। তার মুখের হাসি তখনও এতটুকু ম্লান হয়নি। ধীর স্থির শান্তভাবে মঞ্চ পর্যন্ত হেঁটে আসেন তিনি। তার হাতে তখন ভগবত গীতা। ফাঁসির মঞ্চে জল্লাদের হাতের টানে যখন তার পায়ের নিচের পাটাতন সরে যায়, ক্ষুদিরাম শেষবারের মতো সমস্ত জোর দিয়ে বলে ওঠেন, বন্দে মাতারাম, আর হাসতে হাসতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ক্ষুদিরাম বোসকে নিয়ে পীতাম্বর দাসের লেখা গানের লাইন আজও এই যুগেও আমাদের মধ্যে একটা আশ্চর্য ভাবাবেগের জন্ম দেয়। দশ মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি।